আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। প্রতিদিনের মতো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের সঙ্গে আছেন একজন প্রতিভাবান মহিলা রাইটার, যিনি ওনার মনের গভীরতা থেকে লেখা কবিতার মাধ্যমে আমাদের হৃদয় ছুঁয়ে যান। ওনার প্রতিটি কবিতা যেন জীবনের নানা রং আর অনুভূতির গল্প বলে। চলুন আজকে ওনার সৃষ্টি থেকে কিছু বিশেষ কবিতা শুনে নেব। তো আজকে উনি শুধু একজন লেখিকাই নন, উনি একজন স্কুল শিক্ষিকাও। তো সব মিলিয়ে আমরা ওনার সাথে আজকে গল্প করে নেব। তো আজকে সত্যি ওনাকে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। তো উনি হচ্ছেন আমাদের সঙ্গীতা ভট্টাচার্য ম্যাডাম। তো চলুন আজকে পরিচয় করে নেব ওনার সাথে। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনাকে অনেক অনেক স্বাগত পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে। তো প্রথমেই জানতে চাইবো কেমন লাগছে এসে? আমার তো ভীষণ ভালো লাগছে। পজিটিভ বার্তাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। তো এরপরে আবারও জানতে চাইবো যে এই যে আজকে যে অনুষ্ঠান আপনার লেখালেখি নিয়ে, তো কিভাবে এলেন এই লেখার আর জার্নিটাতে, সেটা একটু শুনে নেব আপনার কাছ থেকে। লেখার জার্নিটা আসলে ছোটবেলায় আমি কবিতা, গান এগুলি নিয়ে স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত ছিলাম। তো লেখালেখি স্কুল ম্যাগাজিনে একবার লিখেছিলাম একটা গল্প। তারপর থেকে সেরকম লেখালেখি তখন হয়নি। আমি যখন কলেজে পড়ি তখন আমি ডায়েরিতে লিখে রাখতাম আমার বিভিন্ন অনুভব। কখনো যদি আমি মনে দুঃখ পাই বা কখনো কোনো আনন্দ, বান্ধবীদের সঙ্গে বিভিন্ন ঘটনা, তো এইগুলি আমি সেটা কবিতা হয়েছে কিনা জানি না, আমি লিখে রাখতাম, কিন্তু মানে প্রকাশ করতাম না। আমি ভাবতাম মানে আমার যে মনের অনুভবগুলো এগুলো কেউ যেন না জানে, এরকম একটা ভাব ছিল আমার, আমি দেখাতাম না। তো তখন লেখালেখি যেটা ছিল এটা ডায়েরিবন্দি ছিল। এরপর লেখা শুরু হয় 2016 সাল থেকে আমার কবিতা প্রকাশ। তখন অনেক মানে অনেকেই যে পূজার সময় যে ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকা যেগুলো আছে সেগুলোতে ধীরে ধীরে আমি লিখতে শুরু করি। তখন থেকেই মূলত জানি, লেখার জার্নিটা তখন থেকেই শুরু হয়। তো বর্তমানে কি রকম লেখা আপনি লিখছেন? বর্তমানে আমি কবিতাটাই লিখছি, কিছু ছোটখাটো গল্প লিখছি, অনুভব প্রকাশ এরকম লিখছি আর কি। তো আপনি তো কবিতাও লেখেন, তো এরকমই একটা স্বরচিত কবিতা যদি আপনার কাছ থেকে এই মুহূর্তে শুনতে পাই। আচ্ছা, আমি পড়ছি। বৃষ্টি নিয়ে আমার অনেকগুলো লেখা আছে। ঠিক, বৃষ্টিকে ভীষণ ভালোবাসি, আর বর্ষার দিনের সৌন্দর্য সব এখন তো চলছে আমাদের বর্ষা চলছে। আমি একটা বৃষ্টি নিয়ে আমার একটা ছোট্ট কবিতা একদম ঠিক পড়ছি আমার বই থেকে। এবারের বইমেলাতে 2025-এ প্রকাশিত হয়েছিল জীবন নদীর মাকে মাকে। বইটা থেকে আমি একটি কবিতা পড়ছি। কবিতার নাম বৃষ্টি ও আমি। বৃষ্টি আমার সখ্য সেই শৈশব থেকে। বৃষ্টি হলেই কাগজের নৌকা ভাসিয়ে দিতাম জলে। হেলে দুলে নৌকা চলতে শুরু করতেই খুশিতে লাফিয়ে উঠতাম। কৈশোরে বৃষ্টির সাথে বন্ধন আরো নিবিড় হলো। বৃষ্টিকে জড়িয়ে ধরে ভিজি এক অদ্ভুত সুখে। কখনো করতলে, কখনো গায়ে মেখে ভেসে যাই কবিতার স্রোতে। কলেজ জীবনে বৃষ্টিকে নিয়ে লিখেছি প্রায় 1000 খানেক কবিতা। আজকাল বৃষ্টি এলেই প্রচণ্ড কান্না পায় আমার। বুকের ভিতর কিসের হাহাকার নিজেও ঠিক বুঝি না। বৃষ্টি এলেই আমার দু চোখ বেয়ে বন্যা নামে, কলকল শব্দে বইতে থাকে মনের আঙিনা জুড়ে। বাহ, খুব সুন্দর একটা ম্যাডামের স্বরচিত কবিতা আমরা এখন শুনে নিলাম। তো ম্যাডাম যে বললেন যে হ্যাঁ, নৌকা ভাসিয়ে দেওয়া যে কথাটা, সত্যি আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা নিজে হাতে কাগজ দিয়ে সেই কাগজের নৌকা বানাতাম, এবং উঠানের মধ্যে যখন সেই জল আসতো সেই জলে আমরা সেই নৌকাগুলি ছেড়ে দিয়ে খুব মজা পেতাম, এবং খুব ভালো লাগতো নৌকাটা যখন তাকিয়ে থাকতাম নৌকাটা কতটুকু যায়, কতটুকু থেমে গেল। কখন দেখতাম যদি বেশি বৃষ্টি হতো তখন সেই বোধটুকু ছিল না যে বেশি বৃষ্টি হলে যখন জলের ফ্লোটা বেশি থাকবে নৌকাটা চলে যাবে। একদম হ্যাঁ, কতটুকু গভীরতা সেই জলের।
ঠিক। ভাসি দিয়ে তাকিয়ে থাকতাম, চলে গেলে তো ভীষণ খুশি, ভীষণ খুশি যে লাগে। অনেক দূর চলে গেলাম। একদম। আবার যদি বৃষ্টির ফোঁটা পড়ে ওর মধ্যে নৌকাটা যদি কোনোভাবে যদি বেঁকে আটকে যায় বা যেত, আটকে যায় বা ডুবে যায়, তখন মনটা কিন্তু খুব খারাপ হয়ে যেত। ঠিক ঠিক, একদম সেই ছোটবেলাকার স্মৃতিটা হঠাৎ মনে পড়ে গেল এই কবিতা থেকে। তো এরপরে আবারও জানতে চাইবো ম্যাডাম আপনার কাছ থেকে যে আপনার লেখার যে বিষয়বস্তু এবং অনুপ্রেরণা যেটি কোথা থেকে পান? লেখার বিষয়বস্তু আসলে দৈনন্দিন জীবনে চলতে ফিরতে আমি এই যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি, তারপর স্কুলের বিভিন্ন ঘটনা, বাড়ি ঘরে সংসার মানে সংসার সাজাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, একদম তাই। বাচ্চাদের নিয়ে, বন্ধু বান্ধব এবং প্রকৃতি সবকিছু নিয়ে। তো যেই ঘটনাগুলো মনে দোল খায়, মনের অনুভূতিকে ছুঁয়ে যায়, যে সেগুলো নিয়ে এমনিতেই হঠাৎ কিছু লাইন চলে আসে। তো তখন হয়তো দুটো লাইন চলে আসলে আমি লিখে রাখলাম, পুরোটা কবিতা হয়তো লিখলাম না, পরে আবার এটা নিয়ে বসে এটাকে আবার সুন্দর করে কবিতা ফ্রেম করি। কখনো গাড়িতে যাচ্ছে একটা ভালো দৃশ্য দেখলাম বা এমন একটা ঘটনা দেখলাম যেটা ভীষণ দুঃখ দেয় মনে। এখন তো পৃথিবী জুড়ে দেখতেই পাচ্ছেন, প্লেন ক্রেশ হলো, তারপর বাংলাদেশের বিভিন্ন ঘটনা, আমাদের মনে অনেক দাগ কাটছে, রাজ্যের অনেক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, একদম তাই, যেগুলো আমরা ভাবতে পারছি না। মানে একজন মানুষ হয়ে এই কাজটা কিভাবে করছেন। আমরা যেরকম ভাবে বড় হয়েছি এখন কিন্তু যেগুলো আমরা দেখিনি কখনো, ভাবতে পারিনি, বা সেই পরিবেশটা আর নেই, আগের মতো নেই। না, যে ঘটনাগুলো আমরা শিউরে উঠছি, এগুলো দেখে মনে ভীষণ কষ্ট হয়। সেই কষ্ট থেকেও লেখা আসে, আনন্দ থেকেও আসে। কখনো প্রকৃতিকে দেখে এত আনন্দ হয়, বর্ষা ঋতু নিয়ে লিখি, শীত নিয়ে লিখি, প্রকৃতির যে বিভিন্ন ঋতুগুলিকে নিয়ে আমার বেশি লেখালেখি। এবং আমাদের খুব কিন্তু আকর্ষণ করে প্রকৃতি আমাদের, ঠিক বর্ষার একরকম, গরমের একরকম, শীত একরকম, সবাইকে সবার মনেই দোলা দেয়। ঠিক। তো এই যে বললেন যে বিভিন্ন রকম ভাবে আপনার মনে দাগ কাটে, তো এরকম কি কোনো দাগ কাটার ঘটনা আছে, স্মরণীয় মুহূর্ত শুনে নেব আপনার কাছ থেকে? স্মরণীয় মুহূর্ত মানে কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম আন্দামান। তো তখন যে আন্দামানের প্রকৃতি, আন্দামান ওখানে আমি আসলে যে জাহাজ, ছোট ছোট জাহাজ, ক্রুজ যেগুলো বলে, এই ক্রুজে করে আমরা গেছি নীলদ্বীপে। সেখানে অনেক, আন্দামান তো মানে কি বলবো, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ। তো সেখানে গিয়ে প্রকৃতিকে দেখে এত এত ভালো লেগেছে। এটা আমার কাছে মনে হচ্ছে স্মরণীয়। যখন আমরা জাহাজে উঠে যাচ্ছিলাম, যে সমুদ্রের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, সমুদ্রের ঢেউগুলো, প্রায় 2.5 ঘন্টা জার্নি ছিল আমাদের। এইগুলো দেখে মানে আমার তখন আমার সঙ্গে কেউ ছিল না, আমি একা একাই উপভোগ করেছি। ছিল না মানে কি, ছিল, সবাই হয়তো বসেছিল, কিন্তু আমি প্রকৃতিকে যে অনুভব করা, সেই অনুভবটা একাই করছিলাম। আমি কারোর সঙ্গে কথাই বলিনি, আমি একা একা দেখছিলাম পুরোটা। মানে আমরা তো জাহাজের মতো বসার জায়গা আছে, সেখানে জাহাজটা ছেড়ে দিলে তারপর সবাই উপরে উঠে দেখছিলাম। সত্যি আন্দামানের প্রাকৃতিক যে দৃশ্য সত্যি মানে মনোরম একদম, এবং ওখানে আমরা তো প্রকৃতির টানেই হয়তো ছুটে গেছে এবং ভীষণ ভালো লেগেছে। এবং ওখানে যে একটা আমাদের সত্যি আমাদের মনকে আরো নাড়া দেয়, আমি বলবো ওখানে আমাদের যে সেলুলার যে জেলটি, সেই জেলে কিন্তু আমাদের অনেক বিপ্লবীরা ওখানে আটকে রাখা হয়েছিল, ইংরেজরা। এটা কিন্তু আমাদের খুব কষ্ট দেয়, আমাদের এই জিনিসটা। মানে সেই সেলুলার জেলে গিয়ে এত কষ্ট লাগলো, কিভাবে কয়েদিদের শাস্তি দেওয়া হতো, একদম সেগুলো ওরা মানে গায়ে কাঁটা দিচ্ছে। এখনো যে কথাটা বললাম যে গায়ে সত্যি কাঁটা দিচ্ছে, মানে সেখানকার যে বিপ্লবীদের এইভাবে টর্চার করা হতো এবং কিভাবে ছোট ছোট ঘরের মধ্যে রাখা হতো, মানে সত্যি খুব কষ্টদায়ক ভাবে তাদেরকে, মানে এটা ভাবি আর কি, কয়েদিরা যারা সেখানে ছিল ওনারা কিন্তু সেই মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করেন না, ওনারা এতটা কষ্ট পেয়েছেন। আর সেলুলার জেলে লাইট এন্ড সাউন্ড শোতে পুরোটা ঘটনাটা দেখানো হয়। এগুলো দেখে মানে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছিল, এত কষ্ট হচ্ছিল সবারই একদম। কিন্তু ওনারা, আমরা গেছি এখন, আমরা হয়তো সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, সেলুলার জেলেও গেছি, আমরা তো আনন্দে গেছি দেখার জন্য। কিন্তু যারা তখন ছিলেন কয়েদিরা, কতটা কষ্ট পেয়েছেন, কতটা কষ্ট, একদম তারা তো সেই জিনিসটাকে ফেস করেছে এবং সেখানে তারা সেই ভোগটা তাদেরকে ভুগতে লাগছে, এবং ইংরেজরা কিভাবে সেই সময় টর্চার করতো আমাদের ভারতীয়দেরকে, এবং আমাদের খুব ফাঁসির যে সেটাও দেখেছি, যেখানে ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দেওয়ার পর পড়ে যেত নিচের জন্য। সেখানে যত ছিল, যারা ছিল, যারা ঘুরতে গিয়েছিলেন সবাই ঘুরে ঘুরে সেগুলো দেখছিল, আমরা দেখে এসেছি।
ঠিক। সেই মুমেন্টটা সত্যি মানে খুবই কষ্টদায়ক এবং মানে কি বলবো এখনো আমাদেরকে মানে কি কষ্ট দেয় আমাদেরকে, এরকম ঘটনাগুলো কষ্ট দেয় যখনই মনে আসে তখন এই ঘটনাগুলো। তো এরপরে আবারও জানতে চাইবো ম্যাডাম, আপনি তো একজন রসায়নের শিক্ষিকা, তো সেখান থেকে সাহিত্য চর্চা তো কিভাবে করেন এই জিনিসটা একটু জেনে নেবো আপনার মানে কাছে। রসায়ন নিয়ে আমি পড়েছি, আমি রসায়নের বিষয় শিক্ষিকা। তো সেটা নিয়ে তো ছাত্রছাত্রীদেরকে রসায়ন বিষয়ে পড়াই, বা 6 to 8 যেগুলো মানে স্টুডেন্টগুলো আছে ওদেরকে সায়েন্স পড়াই। এটার সঙ্গে সাহিত্য মানে পুরোটাই আলাদা। হ্যাঁ, রসায়ন সাবজেক্টটা পড়াচ্ছি কিন্তু ইন্টারেস্ট পাচ্ছি। আর সাহিত্যটা হচ্ছে গিয়ে কি, সাহিত্য কতটা লিখতে পারি এখনো জানি না, বাট লিখলে আমার মন ভালো হয়ে যায়। কোনো একটা কিছু নিয়ে লিখবো দুটো লাইন মনের মধ্যে ঘোরাফেরা করছে, একটা কিছু লিখলাম, এটা যেন একটা ভীষণ প্রশান্তি। লেখালেখির মধ্যে কি লিখতে পারছি বা কতটুকু সেটা পাঠক জানবেন, কিন্তু আমি ভীষণ আনন্দ পাই। মানে একটা ঠিকঠাক লেখা যখন লিখতে পারি, এখনো পারিনি। সেদিন আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে তুমি যে কবিতাগুলো লিখেছো এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা, তোমার কি মনে হচ্ছে? আমি বলি এটা এখন আমি খুঁজে পাইনি, লিখেছি অনেক, কিন্তু প্রত্যেকটা লেখে মনে হচ্ছে আর একটু ভালো হতো বা আরো ভালো কিছু লিখবো, এরকম একটা যেন আশায় চলছে, হয়তো বা লিখতে পারবো। এগুলো লিখেছি, এগুলো কি আসলেই কবিতা হয়েছে না কবিতা হয়নি না কি হয়েছে আমি জানি না, বাট লিখেছি। এখনো ছুটে চলছে আর কি। অ্যাকচুয়ালি আমরা যখন নিজে কিছু লিখি তখন আমরা নিজেরা কিন্তু স্যাটিসফাই হতে পারি না যে না এটা নিশ্চয়ই হয়নি, আর একটু ভালো হলে হয়তো এটা ভালো হতো, কিন্তু যখন এটা অন্য কেউ বলে তখন কিন্তু না খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে এবং নিজেকে ভালো লাগে, পড়ে ভালো লেগেছে, হ্যাঁ তখন নিজের কাছে ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আরেকটা কথা যে একটা লেখা যখন আমি লিখে দিলাম, আবার 3 মাস পরে বা 4 মাস পর হঠাৎ করে কবিতা নিয়ে বসলে তখন আবার এডিট করি, মনে হয় এই জায়গাটা এরকম না হয়, এরকম হলে আরো সুন্দর হতো। হ্যাঁ আরো সুন্দর হতো। এখনো প্রথম দিকে যেগুলো লিখেছি 10 বছর আগে যে কবিতাটা নিয়ে বসলে মনে হয় তখন এরকম লিখেছি, একটু চেঞ্জ করি, মানে চেঞ্জ হলে ভালো হতো, এরকম মনে হয়। ঠিক, মানে একটা যে পারফেকশন, আমার মনে হয় সেরকম পারফেকশন নেই যে এটাই ঠিক না। আমরা যেমন সবকিছুই আমাদের চিন্তাধারাও কিন্তু যে ছোটবেলায় বা আরো 10 বছর আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই, না চেঞ্জ হচ্ছে, আমাদের পরিবেশও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আগে যেটা লিখে রেখেছি 10 বছর আগের সঙ্গে আজকে যখন কম্পেয়ার করি তখন মনে হয় এইরকম না হলে এরকম হলে হয়তো ভালো। একদম তাই। আমরা এই যে বললেন ছোটবেলায় যেরকম একরকম ছিলাম, আমরা এখন একরকম, আমাদের চলাফেরা একরকম, আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা চেঞ্জ হচ্ছি, সেরকম আমাদের কথাবার্তা, ভাষা বা এগিয়ে যাওয়ার যে ধরো লেখার স্টাইল সবকিছু কিন্তু আমাদের চেঞ্জ হয়। সত্যি করে খুব ভালো লাগছে। তো এরপরে আবারও জানতে চাইবো ম্যাডামের কাছ থেকে আরো একটি কবিতা দিয়ে আমাদেরকে একটু শোনান। আচ্ছা, আমি এই কবিতাটা কবিতা কি হয়েছে জানি না, এটা আমার জন্ম হয়েছিল পৌষ মাসে। হ্যাঁ, তো সেই পৌষ মাসের তখন তো আমি ছোট শিশু, আমার জন্ম হয়েছে আমি কিছু জানি না। তো আমাদের বাড়ির যে আমি যে শৈশব আমার কেটেছে তখন আমি যেভাবে দেখেছি আমাদের ঘরগুলো বা বাবাকে মাকে, তো সেটা নিয়ে একটা ছোট্ট আমার জন্ম সময়টা নিয়ে একটা খুব সুন্দর সময় লিখেছি। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে জননী জন্মভূমিষ্ঠ। পৌষের শিরশির বাতাস মেখে ঠান্ডার ভেলায় সূর্যের নরম আলো গাছপালা চুঁইয়ে পড়ে চারিদিকে। উঠোনের এক কোণে মুসন্দা গাছ গাঢ় গোলাপি রঙে সেজে আছে। বারান্দার দুপাশে আম গেন্দার ঢলাঢলি গলাগুলি। তুলসী বেদির পাশে বাড়ির বেড়াল টুসি রোদ মাখছে গায়ে, চোখ বন্ধ করে এক অদ্ভুত আমেজে। বেদির ডান পাশে দুটো চন্দ্রমল্লিকা উঁকি দেয় সগর্বে। দূর থেকে ভেসে আসে বাবামণির জন্ম মাসের উপাসনা সঙ্গীত। পুবের ঘরে মা কাতর যন্ত্রণায় শুয়ে কড়িকাঠ গুনে, সাথে দায়িত্বশীলা ধাইমা। প্রহর গুনছে এক শুভক্ষণের। চিন্তান্বিত বারান্দায় বাবার অস্থির পায়চারি। ভাই বোনেরা রোজগের অভ্যেসে স্কুলের সীমানায়। হঠাৎ সদ্যজাতের মিঠিল কান্নায় বাড়িময় স্বস্তির নিঃশ্বাস। যন্ত্রণা সমাপন। আজন্ম স্নেহের স্পর্শে মায়ের চোখের পাতায় বুক ভরা প্রশান্তির ছায়ানীর। আনন্দ ঘন শিশিরে টুপটাপ বার্তা ঝরে পড়ে অবিরামে।
বাহ, সত্যি খুবই সুন্দর অপূর্ব একটি কবিতা আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো কবিতাটা ম্যাডামের স্বরচিত এবং ম্যাডাম নিজেরই একটা কবিতা, যেভাবে ম্যাডাম আমাদের এই ভূমিতে এসেছেন, কিভাবে এসেছেন সেই কবিতাটাই আমরা শুনে নিলাম। সত্যি অপূর্ব, মানে এরম ভাবেও যে কবিতা লেখা যায় সত্যি মানে ভাবা যায় না, খুবই অপূর্ব হয়েছে। তো এরপরে আবারও ম্যাডামের কাছে জানতে চাইবো যে বর্তমান সময়ে তরুণ প্রজন্মের প্রতি আপনি কি কি বার্তা আছে লেখালেখি নিয়ে, সেটি যদি আমাদের সাথে একটু বলেন। হ্যাঁ, এটা বলতে চাইছি যে তরুণ প্রজন্মের অনেক লেখক লেখালেখি করছেন এখন। কলেজের বা ইউনিভার্সিটির আমরা যে বিভিন্ন সাহিত্য সম্মেলনে যাই, কবি সম্মেলনে যাই, সম্মেলনে গিয়ে দেখি আছে, তাও সংখ্যাটা অনেক কম। ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের স্কুলে লেখালেখির যে এটা মানে নেশাটা অনেকটা কমই আছে। লেখালেখিতে যে ওরা যে আনন্দটা পাবে, তো সেটা লিখলেই ওরা বুঝতে পারবে। একটা লেখা যখন প্রকাশিত হয়, স্কুলের যে ম্যাগাজিন হয়, ওয়াল ম্যাগাজিন বা আমরা বই আকারে প্রকাশ করি, তো সেগুলিতে ছাত্রছাত্রীরা যখন ওই লেখাটা দেখে তখন কিন্তু ভীষণ আনন্দ হয়, আমাদেরও হতো। তো আমার এই বার্তা থাকবে যে লেখালেখি করবে তোমরা। লেখালেখি করতে গেলে পড়াশোনা করতে হয় অনেকটাই, এবং লেখালেখি যদি চর্চা থাকে, বর্তমানে যে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে আগরতলা শহরে, সব জায়গায়, ভারতবর্ষের সব জায়গাতেই, এবং যার যার মাতৃভাষা, আমরা যেহেতু এখানে আছি আমরা বাংলায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা। তো মাতৃভাষায় যখন আমরা লিখবো, কিছু যখন লিখছি, ইংরেজিতেও লিখতেই পারে, লেখার কোনো এ নেই, মানে ইংরেজিতে যারা ইংলিশ মিডিয়াম করছে ইংরেজিতেও লিখুক, বা আমরা বাংলায় লিখি, লেখালেখির মধ্যে যে আনন্দ, ওটা ওরা কিন্তু যখন লেখা শুরু করবে তখন বুঝতে পারবে, তখন সেই স্বাদটা পাবে। হ্যাঁ, তখন সেই স্বাদটা পাবে। অনেকেই নিজের থেকে লিখে, এরকম আমাদের স্কুলে কয়েকজন স্টুডেন্ট আছে, ওরা ছোট ছোট কবিতা লিখে মাঝে মাঝে আমাদের দেখায়। আমি তো মানে খুব উৎসাহ দিই, তোমরা লিখো আরো। হ্যাঁ, তাও মানে অনেকটাই কম লেখালেখির প্রকোপটা, খুব একটা যে লিখছে সেরকম না। আর লেখালেখির ব্যাপারটা মানে আমরাও যেরকম অনেকটা দেরিতেই শুরু করেছি, হ্যাঁ, ছোটবেলা থেকে লিখতে পারলে আরো ভালো। ঠিক, তখন তো অনেক সময় ছোটবেলায় অনেকে লেখে, কিন্তু সেই সময় সেই বুদ্ধি বা সেই লেখার ভাষাটা তখন আমাদের আসে না। হ্যাঁ, কারণ আমরা এই যে বলেছিলেন প্রথমেই যে আমরা লিখলেও আমরা ডায়েরিতে লুকিয়ে রেখে দিই, ঠিক তখন ভাবতে পারি না যে লেখাটা আসলে আমার হয়েছে কিনা, বা আসলে লেখাটা কি সবাইকে দেখানো ঠিক হবে কিনা, সবাই কি বলবে এই জিনিসটা, তখন এই জিনিসগুলো কাজ করে ছোট মনে। অনেকটাই, অনেক বাচ্চারাও লিখে হয়তো লুকিয়ে রাখে, ভাবলো কি হয়েছে কিনা বা কেউ কি বলবে। আর অ্যাডোলেসেন্স পিরিয়ড যখন চলে, বয়ঃসন্ধি করে, তখন কিন্তু মানে ছাত্ররা একটু নিজেদেরকেই লুকিয়ে রাখে, ভাবনাগুলো বলে না। সেই জায়গাতে একটা লেখা প্রকাশ করবে, কে কি বলবে, তার থেকে হয়তো ব্যতিক্রমী আছে কিছু, যারা লেখাটা সাহস করে এনে দেখায় যে ম্যাডাম হয়েছে কিনা, বা অনেকে পাশে পায় যে এরকম কাউকে, যে না আমি একটা লিখলাম, বা কেউ হয়তো কোনো টিচার বলুন বা বাড়ির কেউ বলুন, গার্জেন, তখন তাকে কিন্তু দেখলে হয়তো বলে না তুমি লেখো, বা খুব সুন্দর লিখছো, খুব উৎসাহটা পেলে তখন আরো লেখার প্রতি আগ্রহটা বেড়ে যায় তাদের। হ্যাঁ, আর আমাদের বিভিন্ন যে ছাত্রছাত্রীদের যে সঙ্গীত কর্মশালা হয়, বা গান কম্পিটিশন হয়, কবিতা হয়, তারপর আপনার ডান্স কম্পিটিশন হয়, সেরকম যদি কবিতা লেখাটা যদি আরো বেশি বেশি করে হতো, তাহলে কিন্তু উৎসাহটা আরো বেড়ে যেত। একদম ঠিক, কবিতা ইনস্ট্যান্ট কবিতা লেখার কম্পিটিশন, বাচ্চারা বসলো, 16 বছর অব্দি বাচ্চারা, বা 10 থেকে 16, 12 ছোটরাও লিখতে পারে যে তোমরা এই বিষয়টা নিয়ে 4 লাইন লিখো বা 10 লাইন লিখো। সেরকম যদি আরো বেশি বেশি হয়, তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে ইচ্ছাটা প্রভাব হবে, ইচ্ছাটাও বাড়বে। ঠিক, একদম তাই। তো ধন্যবাদ ম্যাডামকে আবারও। তো এরপরে ম্যাডামের কাছ থেকে আবারও জেনে নেব যে ম্যাডাম আপনি কি সবসময় স্বরচিত কবিতাই পাঠ করেন, না অন্য কবির কবিতাগুলিও পাঠ করেন? না, অন্য কবির কবিতাও পড়ি। মানে আমরা তো ছোটবেলা থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, একদম বড় হয়েছি ওইভাবে। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, আমরা যখন ছোট ছিলাম কবিদের কবিতা আমরা পড়েছি, মানে উচ্চারণ করেছি, আবৃত্তি করেছি, একদম এরকম। এখন আমি করি, মানে আমার স্বরচিত কবিতা পাঠ যখন কবি সম্মেলন থাকে তখন গিয়ে হয়তো করলাম। এছাড়া আমি মানে অন্য কবিদের কবিতা করি, পাঠ করি। তো এই মধ্যে আমরা যদি একটা কবিতা শুনতে পারি। আচ্ছা, তাহলে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। অবশ্যই অবশ্যই, তাহলে আমরা শুনে নিই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে বৌদ্ধ ধর্মে যে ঔদার্যতা, সেটা নিয়ে উনি অনেক রচনায় ওনার উল্লেখ করেছেন। সেরকম একটি কবিতা, কবিতার নাম হচ্ছে অভিসার। আমি কবিতাটি উচ্চারণ করছি। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত,
নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পথ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা, প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী। সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাসির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন প্রাতে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াইয়ে গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ায় আধারে। কে ওই রমণী পড়ে এক ধারে তাহারে চরণ পান্তে, নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগ বসি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ততার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপে দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শোধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। বাহ, হ্যাঁ, খুব সুন্দর, মানে খুব বলবো না, এতটাই সুন্দর, এতটাই ভালো। মানে সত্যি রবীন্দ্রনাথের এই কবিতা আমরা ছোটবেলা থেকেই পাঠ করি বা শুনি, তো এটা একটা অন্যরকম ভাবে আমরা শুনলাম ম্যাডামের কণ্ঠে, সত্যি অপূর্ব। তো এরপরে আবারও ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো যে আপনার মতে স্কুল পর্যায়ে সাহিত্য চর্চা কতটা জরুরি বলে আপনি মনে করেন? হ্যাঁ, স্কুল পর্যায়ে সাহিত্যটা ভীষণই দরকার। সাহিত্য সমাজের দর্পণ আমরা জানি। ছাত্রছাত্রীরা যদি শুধুমাত্র মানে পড়ার মতো পড়াই করলো, ক্লাসে বেশি নম্বর পাওয়া বা পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করলো, সেটাতে কিন্তু সার্বিক বিকাশ হয় না।
সাহিত্য চর্চা ভীষণই দরকার। সাহিত্যটা যখন পড়বে, সাহিত্যের মধ্যে যে অনুভব আছে, অনুভূতি আছে, একজন আরেকজনের প্রতি যে অনুভবটা আছে, যতটা ওরা সাহিত্য চর্চা করবে মনের মধ্যে থাকলেও সেটা আরো বেশি করে প্রস্ফুটিত হবে। সেটা ভীষণই দরকার সাহিত্য চর্চা। তাছাড়া যে যারা লিখে গেছেন সাহিত্যিকরা, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, সেগুলো যতটাই চর্চা হবে ততটাই সার্বিক বিকাশ হবে একটা ছাত্রছাত্রী। একদম। একজন ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার থেকেও একটা ভালো মানুষ কিন্তু আমাদের সমাজের জন্য ভীষণ দরকার। একদম তাই। একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য সাহিত্য চর্চা ভীষণ জরুরি। হ্যাঁ, এবং জীবনটাও বলবো মসৃণ হয়ে যাবে। মসৃণ হয়ে যাবে একদম, মানে উজ্জ্বল হবে এবং আগামী দিনে আরো সুন্দরভাবে গড়ে উঠতে পারবে। যে দৃষ্টিকোণ থেকে দেখা একটা জিনিস বা একটা ঘটনাকে, সেটার জন্য ভীষণ জরুরি আমাদের। মানে আমরা যখন বিভিন্ন চরিত্রগুলো পড়ি যে উপন্যাসের মধ্যে, আমরা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করে ভাবি। এই যে ভাবনাটা, একটা শিশু যখন ভাববে একটা ঘটনা নিয়ে বা কিছু নিয়ে, সেই ভাবনাটা দরকার অবশ্যই। কবিতাই হোক, যারা মানে কবিরা আমাদের আগে যারা লিখে গেছেন সবসময় বলে যে কবিতার মধ্যে একটা ভাবনা থাকবে, যে কি বলেছে যেন কিছু নিয়ে চিন্তা করি। আমি একটা লেখা একটা পড়লাম, সেটা নিয়ে কোনো ভাবলাম না, তাহলে সেই লেখার মানেটা হয়। হ্যাঁ, যে লেখাটা আমাদের মনে বেশি প্রভাব ফেলে, যেটা নিয়ে আমরা চিন্তা ভাবাবে, এই ভাবনাটাই দরকার। একদম ঠিক। সেটাই হচ্ছে সাহিত্যের জায়গাটা। মানে এটা নিয়ে আমি ভাবছি, চিন্তা করছি, কেন এরকম হলো, বা এটা নিয়ে এটা ওই রকম হতে পারতো, এই যে ভাবনাটা, এটাই কিন্তু একজন ছাত্রকে তার মনের পরিপূর্ণতা দেবে। একদম ঠিক। খুব সুন্দর, খুব ভালোভাবে ম্যাডামের কাছ থেকে জানতে পারলাম যে সাহিত্য চর্চা সত্যি আমাদের জীবনে, প্রতিটা মানুষের জীবনে দরকার। এবং আমরা প্রত্যেকেই কিন্তু মানে ছোটবেলা থেকেই বলুন বা বড় বয়সী, আমাদের মনে কিন্তু সেই ভাবটা কিন্তু থাকে এবং প্রকাশিত হয়তো অনেকের হতে পারে না, কিন্তু আমাদের লেখালেখি বলুন, কবিতা বলুন, আমরা গান বলুন, আমাদের ভেতরে কিন্তু কারো না কারো সেই জিনিসটা সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু সেটা বহিঃপ্রকাশ অনেক সময় হয়ে ওঠে না। আর তাছাড়া যে আনন্দটা পাওয়া যায় সাহিত্য চর্চাতে, খুব আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, বিজ্ঞান চর্চা, বিজ্ঞান গবেষণা, সেগুলোতেও অনেকটা মানে একটা সাকসেসফুল যখন হয়, কেউ যখন রিসার্চ করছে, যখন সে যেই উদ্দেশ্যে করছে, যখন সেটা সন্ধান পায়, সেও বিশাল একটা আনন্দ। অবশ্যই। হ্যাঁ, তার মধ্যেও সেই যে দর্শন, যেটা নিয়ে কাজ করছে, সাহিত্য বলুন, বিজ্ঞান বলুন, সবকিছু একটা দর্শন থাকে। সেটার যখন নাগাল পাওয়া যায়, সেই যে আনন্দটা, ঠিক আমাদের আধ্যাত্মিক চেতনা, সাহিত্যের মধ্যেও এখন যেরকম কি বলবো, সামাজিক মাধ্যমের মধ্যে দেখা যায় যে সুস্থ সংস্কৃতি যেটা, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। গান বলুন বা কোনো একটা অনুষ্ঠানের মধ্যে দেখা যায় যে বিভিন্ন চটুল গান চলে বা নাচানাচি, এগুলো আমরা কিন্তু পছন্দ করি না। সুস্থ সংস্কৃতি যেটা, সেটাকে কিন্তু ধরে রাখতে হবে, আমাদেরই ধরে রাখতে হবে। এখন দেখা যাচ্ছে কিন্তু অনেকটা সরে এসছে, অন্যরকম হয়ে গেছে। রিলস দেখছে, রিলসের মধ্যে কি ভালো মিনিং আছে, ভালো তো আছেই ফেসবুকে, কিন্তু ফেসবুক বা ইউটিউব, কিন্তু সেগুলোতে যেরকম তার থেকে খারাপ জিনিসের মধ্যে আকর্ষণ বেশি চলে আসে। বিশেষ করে এখন যে যুব সমাজ আছে, ওরা কি করবে, আসলে খারাপ জিনিসের প্রতি মনটা চট করে চলে যায়। হ্যাঁ, তো কি হয় দেখি, হয়তো বুঝতে পারছি সেটা খারাপ, তারপরেও আমরা কিন্তু দেখে, তারপরে কিন্তু দেখছি, যে দেখা সেটাই কিন্তু মস্তিষ্কে একটা প্রভাব ফেলছে, মাথার মধ্যে এটা কিন্তু ঘুরতে থাকে। একটা খারাপ একটা শুনলো শব্দ বা দেখলো খারাপ জিনিস, সেটাই কিন্তু মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। তো সেটা থেকে বিরত থাকতে হবে, নাই দেখতে পারে, নাই শুনতে পারে, মন্দ কথা শোনা, মন্দ কিছু বলা, মন্দ কিছু দেখা, এটা থেকে একদম, এটা যেন নাই আসে, সামনে যেন না আসতে পারে। সেভাবেই একটা বাচ্চাকে বড় করতে হবে, যেন সেগুলোতে নাই দেখতে পারে। তো এইভাবেই আমরা বলবো যে আমরা পজিটিভ দেখবো, পজিটিভ শুনবো এবং পজিটিভ এই ওয়েতে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, তবেই হবে আমাদের একটা সুন্দর স্বচ্ছ জীবন আমরা খুঁজে পাবো। অনেক মানে কি বলবো, এত অনুষ্ঠান করছে এবং একটা পজিটিভ বার্তা ছড়িয়ে দিচ্ছে সকলের মধ্যে, সত্যি ভীষণ প্রশংসার যোগ্য। আপনাদের যে উদ্যোগ, সেটাকে আমরা নতমস্তকে আমরা সাধুবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা। এবং এই উদ্দেশ্য এবং লক্ষ্য আপনাদের মতো মানুষদের, গুণী মানুষদের এই প্ল্যাটফর্মের মধ্যে এনে আপনাদের যে ইতিবাচক ভাবনা, সেগুলো আমরা সমাজে ছড়িয়ে দিতে চাই। এবং আজকালকার যে বাচ্চারা বলবো, মোবাইলটা হাতে দিলেই তারা নেগেটিভ জিনিস দেখতে পারে, তো যাতে এই নেগেটিভ জিনিসটা না আসে তাদের চোখের সামনে, যাতে একটা পজিটিভ কিছু দেখতে পারে, সেই কারণেই কিন্তু এই পজিটিভ বার্তা এবং সমাজকে একটা সুস্থ সমাজ উপহার দেওয়া, এটাই হচ্ছে পজিটিভ বার্তা এই প্ল্যাটফর্ম থেকে এই কাজ।
ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। তো এর মাঝে একটি ছোট্ট বিজ্ঞপ্তি আমরা বলবো যে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ উদ্যোগ আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যি একটি যুগান্তরকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা একত্রে সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিই। তারা বুঝতে পারুক এবং দেখুক যে আমাদের পৃথিবীটা কতটা সুন্দর। তো এই বিষয় নিয়ে আমি ম্যাডামের কাছে একটু জেনে নেব যে আমাদের যে এই লক্ষ্য এবং উদ্দেশ্য 1 বছরে 1 কোটি গাছ লাগানো, এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা একটা ভীষণ ভালো কর্মসূচি। বর্তমানে যেমন গাছ কাটার জন্য কি বলবো, আমাদের আমি যে স্কুলে এখন আছি, তো যাওয়ার পথে সেখানে নতুন একটা সড়ক নির্মাণ হচ্ছে। তার জন্য মানে আমাদের উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট সংস্কারের জন্য গাছ কাটা হচ্ছে প্রচুর পরিমাণে এবং অনেক পুরানো গাছগুলি। হ্যাঁ, আমাদের স্কুলের সামনে এই রকম মোটামুটি বিশাল বড় 4-5টা গাছ ছিল, সবগুলো কাটা হচ্ছে এবং মোহনপুর থেকে শুরু করে জিরানিয়া অবধি প্রচুর গাছ। এবং এই গাছগুলো কিন্তু অনেক গল্প বলে আমাদেরকে এবং পুরানো কথা মনে করিয়ে দেয়। জিজ্ঞেস করেছি, অনেকে বলে আমি যখন ছোট থেকে বড় হয়েছি, স্যারের বয়স হবে 70 হবে, স্যার বলে আমি তো ছোট থেকেই গাছগুলোকে এরকম দেখছি, হচ্ছে 150-200 বছর আগে বা আরো হতে পারে বয়স। তো খুব কষ্ট হচ্ছিল, গাছগুলো কেটে নিচ্ছিল, কারণ এটা বড় হতে হতে আমরা তো থাকবোই না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না সেই এখন যে গাছগুলো লাগানো হচ্ছে যখন এই পর্যায়ে যাবে। একদম। তো এটা একটা বিশাল কর্মসূচি। বর্তমানে যে আমাদের মানে পরিবেশ যে দূষিত হচ্ছে, যেভাবে দূষিত হচ্ছে পরিবেশ, তারপর সবুজায়নের দরকার, অক্সিজেনের ঘাটতি হতে পারে কোনো এক সময়। তো সবকিছু মিলিয়ে এই যে পরিবেশ দূষণ কর্মসূচি, যেটা গাছ লাগানো, তারপর প্লাস্টিক বর্জন, সবকিছু মিলিয়ে এটা একটা বিশাল। পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে আমরাও সুস্থ থাকি। আমাদের প্রয়োজনে আমাদের পরবর্তী প্রজন্মকে ধরে রাখার জন্য, সুস্থভাবে বাঁচার লক্ষ্যে, একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য এই কর্মসূচি আমাদের অবশ্যই সকলের করা দরকার। একদম। এবং পজিটিভ বার্তার তরফে যেটা নেওয়া হয়েছে, এটা সত্যি ভীষণ ভালো উদ্যোগ। আমাদের শ্রদ্ধা রইল, আমাদের কি বলবো, অভিনন্দন, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে আরো একটু ছোট্ট করে বলবো গাছ নিয়ে, যে একটা সময় আমরা দেখেছি একটা গাছ একটা গ্রামকে আইডেন্টিফাই করতো, মানে যে না ওই গাছটা যেখানে আছে বা ওই বটতলাটা হচ্ছে আমাদের বাড়ি, বটতলায় বাড়ি, মানে গাছকে দিয়ে আইডেন্টিফাই করা হতো গ্রামকে। কিন্তু এখন সেই জিনিসগুলো এমন হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলছে মানুষে। হ্যাঁ, তো সেইভাবে আর চিহ্নিত করা যাচ্ছে না। তো এইভাবেই বলবো যে আমরা জানি না, আসলে আমরা হয়তো খুব ভুল করছি, আমরা গাছগুলো কেটে আমরা সবুজায়নের লক্ষ্যে আমরা পৌঁছাবো। দরকার হচ্ছে, লোকসংখ্যা বাড়ছে আমাদের, আমরা কি বলবো, স্মার্ট সিটি হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে চারিদিকে, রাস্তাঘাট আগের থেকে রাস্তাঘাট সুন্দর হয়েছে, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে, লোকের সংখ্যা বাড়ছে, প্রয়োজনেও কাটতে হচ্ছে, তারপর ফ্ল্যাট বাড়ি হচ্ছে, কিছুটা প্রয়োজনই তো হচ্ছে, কিন্তু সেইভাবেই আমরা তারপরেও আমাদের সেটা যেন আমরা পূরণ করার জন্য, ক্ষতিটা যেন পূরণ হয়ে যায়, তার লক্ষ্যে আমাদের গাছ লাগাতেই হবে এবং লাগানোর পরে চর্চাও করতে, মানে পরিচর্যা, একদম ঠিক, পরিচর্যাও করতে হবে যে ঠিকঠাক বাড়ছে কিনা, হ্যাঁ গাছটা বাঁচলো কিনা বা বড় হচ্ছে। আমাদের স্কুলে বলেছে 70 মানে 70টা গাছ লাগানোর জন্য, মানে আমাদের স্কুলের তরফে প্রত্যেকটা স্কুলকেই বলেছে, তো আমাদের স্কুলেও লাগানো হয়েছে, ছাত্রছাত্রীরা লাগিয়েছে বাড়িতে। বাহ, খুব সুন্দর, আপনারাও সেই উদ্যোগ নিয়েছেন। মানে মায়ের নামে একটা গাছ, মাকে যেমন বাচ্চারা ভালোবাসে, এবং মোদি সরকারটা বলেছেন আমাদের, এটা কিন্তু ভীষণ ভালো একদমই তাই ব্যাপার। তো মার নামে যে গাছটা, ওই গাছটার প্রতি ওর আলাদা একটা কি বলবো, মানে ভালোবাসা থাকবে, যে মার হাত ধরে গাছটা, এই গাছটাকে মানে ও যত্ন করবে, সেই হিসেবেই একপের মাকে নামে। একদম ঠিক, খুব সুন্দরভাবে কথাটার মধ্যে দিয়ে তখন আমাদের গাছের যত্নটা আরো বেড়ে যাবে সুন্দরভাবে। তো এরপর আবারও জানতে চাইবো ম্যাডামের কাছ থেকে একটি কবিতা, ম্যাডামের কাছ থেকে যদি আমরা এই মুহূর্তে আবারও শুনতে পাই। আচ্ছা, স্বরচিত বলবো না অন্য? আপনার ইচ্ছা, আপনার যেটা পড়তে ভালো লাগবে এখন এই মুহূর্তে। আচ্ছা, তাহলে আমি তো আসলে আবৃত্তি করি, স্বরচিত কবিতা তো পাঠ করি এমনিতে। এবারে আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আমি উচ্চারণ করছি, আমার ভীষণ ভালো লাগা একটি কবিতা। মানুষ যতই জ্ঞানী হয় ততই মানুষ বিনয়ী হয়,
হ্যাঁ, সেরকম ভাবনা থেকে উনি কবিতাটি লিখেছেন। কবিতার নাম পাহাড় চূড়ায়। হুম। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছিমছাম ছোট্টখাট্ট একটা দ্বীপ ছিল। সেই দ্বীপে অসংখ্য প্রজাপতি। আমার শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটিকে মাপে ছোট মনে হলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। তখন জয়ের আনন্দে আমি বিভোর হতাম। তখন আমি সত্যিই ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি আর সে দ্বীপে ফিরে যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে এসে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, এখানে আমি একা, এখানে আমার কেউ নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। সত্যি অপূর্ব। কিন্তু আমাদের এই চাওয়া পাওয়ার শেষ কিন্তু থাকে না। আমাদের একটা ইচ্ছা পূর্ণ হয়ে গেলে আমরা কিন্তু আরেকটা ইচ্ছা তখন আমাদের মনের মধ্যে ইচ্ছের কোনো শেষ নেই, শেষ একদম ঠিক থাকে না। বলেছেন। ইচ্ছের শেষ নেই, শেষ একটার পর থাকে। একটা চলতেই থাকে। চলতে থাকে। একটা ইচ্ছা পূর্ণ হয়ে গেলে কেউ আমাদের না আরেকটা পাওয়া ইচ্ছা। একটা পেয়ে গেলে মনে হয় না, হ্যাঁ, এটাই চাইছিলাম, হ্যাঁ। আরো কিছু চাই। ঠিক, একদমই তাই। বলেছেন, ঠিক। ঠিক। তো এরকমই একটা কবিতার মধ্যে দিয়ে আমাদের সেই ভাবনাটাই মানে সেই। উঠে এলো আর কি। মনে হলো যে না, এরকমই হয়তো আমাদের মনে এইভাবেই হয়, আশাগুলো উঠে আসে একটার পর একটা। তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছে যে ভবিষ্যতে লেখালেখি নিয়ে কি ভাবছেন? ভবিষ্যতে লেখালেখি নিয়ে আসলে আমি তো দুটো কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে আমার। আচ্ছা। 2023 সালে বইমেলা থেকে একটা প্রকাশ হয়েছিল, এবার 2025-এ আরেকটা। তো সেরকম লেখালেখির ইচ্ছে আছে, কিন্তু এখন এই স্কুল সংসার অনেক কিছু মাথার মধ্যে আছে। ইচ্ছে হয় একটা কিছু লিখে ফেলি, বা একটা গল্প আজকে শেষ করে নেবো, হয়তো একটা কিছু দেখে মনে হলো যে এটা নিয়ে একটা আমি লিখবো, কিন্তু যে যে বসাটা হয় না, সময় পাচ্ছি না। সময় আমি বুঝতে পারি না মানে কিভাবে যেন সময় চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সংসার, মহিলারা স্কুল, হ্যাঁ ঠিক। মানে অনেক কিছু মাথার মধ্যে আছে লিখবো, কিন্তু সেটাকে যে খাতার মধ্যে বন্দি করা, ডায়েরিতে বন্দি করা, সেটা হয়ে উঠছে না। তো সেরকম আমি যে প্ল্যান কিছু মানে বিশাল কোনো পরিকল্পনা আমার নেই। হ্যাঁ, যদি লিখতে পারি তো লিখে নিলাম। ইচ্ছে আছে সুন্দরভাবে কিছু কবিতাকেই, মানে কবিতা নিয়ে আমার ভাবনা, অন্য কিছু নেই। আচ্ছা। উপন্যাস বা এগুলো আমি লেখার আমি সময় পাবো কিনা আমি জানি না, মাথার মধ্যে আছে অনেক কিছু। কবিতাকে মানে একটা সুন্দর কবিতা লিখবো, সেটাই এখন হয়ে উঠছে। প্রতিটা কবিতা লিখে আমার মনে হয় এটা হয়নি, এইভাবে হলে ভালো হতো। একটা কবিতা নিয়েই কাটাছেড়া করি অনেক। তার জন্য আমার মানে সেরকম কি করব ভবিষ্যতে আমি জানি না। যখন একটা মাথার মধ্যে আসছে একটু লিখে নিলাম। এই কিছুদিন আগে প্লেন ক্রেশ হলো, হ্যাঁ। সেগুলো নিয়ে বাংলাদেশে একটা যে মাইলস্টোন কলেজ, সেখানে কতগুলো প্লেন মানে আমি 2 রাত্র ঘুমাতে পারি না, এত একদম। কষ্ট। এই যে আর কিছু লোক আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেগুলো
বারবার upload বারবার করেন। মানে ভিডিওগুলো আসে, এগুলো দেখে ভীষণ কষ্ট হয়। তো সেগুলো নিয়ে একটা দেখলাম অনেক সময় এত বেশি দুঃখ পাই, লিখতে এগুলো নিয়ে কিছু হয় না এরকম, মানে সেরকম আমি বুঝতে পারি না কি হবে, আমি জানি না, সেরকম কোনো পরিকল্পনা আমার এখনো স্থির হয়নি যে এটা করব। এখন আমার স্কুল ছেলে, ছোট ছেলে ক্লাস 10-এ পড়ছে, তো ওর পড়াশোনার কিছু দায়িত্ব আছে, প্লাস আমার সংসার, সবকিছু নিয়ে লেখালেখি নিয়ে সেরকম কিছু এখনো ভাবিনি, মানে যেটা আসছে এটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মহিলারা কিন্তু আমরা অনেকে খুবই ব্যস্ত থাকি, এই ঘর সংসারের কাজ, বাইরের কাজ বলুন, তার উপরে আপনি আবার লেখালেখিও করেন। তারপর না, আমার অনেকেই আছে দেখছি, আমি চাকরি করেও অনেক শিক্ষিকারা আছেন, প্রচুর মানে উপন্যাস লিখে ফেলছেন, এরকমও আছেন, অনেকেই গল্প লিখছেন। আমি তো অতটা পারছি না, মানে এতগুলো লেখা লিখতে। তারপর আবার কি বলবো, এই যে মাথার মধ্যে আছে লিখবো বসাবো এরকম করতে করতে সময় চলে যাচ্ছে আর কি। ভবিষ্যতে সময় পেলে অবশ্যই লিখবেন, সেটা লেখালেখি নিয়ে হ্যাঁ, থাকবে, ইচ্ছা আছে। এটাই। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আপনি আপনার লেখা চালিয়ে যান, এইভাবেই লিখতে থাকুন এবং এইভাবেই আপনার স্বরচিত কবিতাগুলো তুলে ধরুন, এবং আমরাও যাতে আরো সুন্দরভাবে আমরা শুনতে পাবো এবং দর্শকরাও শুনবে। এত সুন্দর সত্যি কবিতাগুলো স্বরচিত আজকে ম্যাডাম পাঠ করলেন, কতগুলি কবিতা সত্যি মানে অপূর্ব, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমাদের। আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। তো আবারও চাইবো কোনো এক সময় আপনাকে আপনার নতুন লেখা, নতুন স্বরচিত কবিতা নিয়ে আবারও আশা করব আপনি আসবেন এবং আমাদেরকে সেগুলো শোনাবেন। ধন্যবাদ ম্যাডামকে। তো আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।